বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। শুভ নববর্ষ 1432। আজ 14ই এপ্রিল। সবাইকে জানাই নববর্ষের শুভেচ্ছা ও অভিনন্দন। সাধারণ বিনিয়োগকারী হিসাবে আমরা যারা মার্কেটে রয়েছি তাদের কাছে বৈশাখের যে আনন্দ, বৈশাখের যে উৎসব মুখর পরিবেশ সেটি নেই। সাধারণ বিনিয়োগকারীদের হৃদয়ের যে রক্তক্ষরণ সেটি আসলে বৈশাখের আনন্দে কখনোই আলোকিত করা, স্পর্শ করা কোনোটাই সম্ভব না। প্রত্যেকটা বিনিয়োগকারী কিন্তু খুব হতাশাগ্রস্ত রয়েছে বর্তমান সময়ে প্রেক্ষাপটে, বর্তমান বাজার পরিস্থিতি নিয়ে। তো যাই হোক, এর মধ্য দিয়েই জীবন চলে যাবে, জীবন থেমে থাকে না। আজকে আমি আপনাদের সাথে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের, শুধু হোয়াটসঅ্যাপ গ্রুপের কয়েকটি অনুরোধের স্টক, যে স্টকগুলো মূলত আপনাদের অনুরোধের কারণে আমি আবারও আলোচনা করার জন্য হাজির হয়েছে। আশা করি আপনারা সকলেই ধৈর্য সহকারে আজকের এই সংক্ষিপ্ত পরিসরের আলোচনাটি শুনবেন। এবং আজকের আলোচনার যে শিরোনাম বা বিষয়বস্তু সেটি আসলে কোম্পানি, আমি আজকে যে বিষয়গুলো নিয়ে, যে স্টকগুলো নিয়ে কথা বলবো, মূলত কোম্পানিগুলো আসলে লভ্যাংশ বিতরণে ক্ষেত্রে সাধারণ বিনিয়োগকারীদের সাথে যে ধরনের প্রতারণা করেছে সেই প্রতারণাগুলো আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। এবং এই কোম্পানিগুলো লভ্যাংশ ঘোষণার পরেও সাধারণ বিনিয়োগকারীদের কোনো ধরনের লভ্যাংশ প্রদান না করায় তারা জেড ক্যাটাগরিতে রয়েছে, এবং যে ধরনের লভ্যাংশ ঘোষণা করেছে সেই লভ্যাংশগুলো আসলে ওই কোম্পানির সঙ্গে যায় না, সেটি মূলত আজকে আলোচনা করব। তো আশা করি আপনারা সকলেই ধৈর্য সহকারে আজকের এই আলোচনাটি শুনবেন। যারা প্রথমবারের মতো আমাকে শুনছেন তাদের সবাইকে বিনীতভাবে অনুরোধ করব অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। একই সঙ্গে যারা আমার নিয়মিত দর্শক আমাকে শোনেন তাদেরকেও বিনীতভাবে অনুরোধ করব অবশ্যই আপনারা আমার চ্যানেলটি শেয়ার করবেন এবং কমেন্টস করবেন। আপনাদের অনুরোধের যদি কোনো স্টক থাকে সেটি অবশ্যই কমেন্টসে লিখে জানাবেন। আমি পরবর্তীতে আপনাদের অনুরোধের স্টক নিয়ে কথা বলবো। আমি প্রথমেই যে স্টকটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আইটি সেক্টরের একটি স্টক, জেনেক্স ইনফোসিস, যেটিকে আমরা জানি। আপনারা জানেন যে এই স্টকটির পাবলিক হোল্ডিং রয়েছে 6,22,00,000 শেয়ার। গত বছর স্টকটি ক্যাশ এবং স্টক ডিভিডেন্ড দিয়েছিল, কিন্তু এই চলতি বছরে স্টকটি শুধুমাত্র সাধারণ বিনিয়োগকারীদের 3% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। এবং এই ক্যাশ ডিভিডেন্ড, যেটি আপনারা জানেন যে রেকর্ড ডেটের পর 45 দিন বা 1 মাসের মধ্যে এই ডিভিডেন্ড সেটি বিনিয়োগকারীদের দিয়ে দেওয়ার কথা, সেটি না দেওয়ার কারণে কিন্তু এই স্টকটি জেড ক্যাটাগরিতে রয়েছে। আপনারা জানেন যে এই স্টকটি, যদি আমরা পূর্বের একটু লাইফ সার্কেল আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, আপনারা দেখতে পাচ্ছেন যে স্টকটি অনেক ভালো প্রাইস অ্যাকশনে ছিল এবং এটি 185 টাকা, আমি একটা সময় দেখেছি এই স্টকটি 185 টাকা এই লেভেলে ছিল। তখন কিন্তু স্টকটি একটা কারেকশন জোন দিয়ে একেবারেই তলানিতে বর্তমান সময়ে যে অবস্থাতে রয়েছে সেটি তো বলার অপেক্ষা রাখে না। আপনারা দেখতে পাচ্ছেন তার লাইফ সার্কেলটা, এই যে সার্কেল, সেটি কিন্তু একেবারে ডাউন ট্রেন্ড থেকে আপ ট্রেন্ড কন্টিনিউ করে সেখান থেকে আবারও ডাউন ট্রেন্ড ক্রিয়েট করে ইয়ারলি লো ক্রিয়েট করেছে 22 টাকা 60 পয়সা। স্টকটি সাধারণ বিনিয়োগকারীদের এখন পর্যন্ত কোনো যে ডিভিডেন্ড যে ঘোষণাটি দিয়েছিল সেটি দেয়নি, এবং মার্কেটের যে নিয়ম সেই নিয়ম অনুযায়ী শেয়ারটি এখন জেড ক্যাটাগরিতে রয়েছে। স্টকটির ভলিউম নাই, কোনো কিছুই নাই। সাধারণ বিনিয়োগকারীরা এই স্টকটিতে বেশ বড়সড় আকারে আটকে রয়েছেন। কোম্পানির সঙ্গে বিভিন্ন সময় যোগাযোগ করার চেষ্টা করা হলেও এই জেনেক্স ইনফোসিসের সঙ্গে যোগাযোগ করা হয়নি। তাদের যে ওয়েবসাইটের নাম্বার টাম্বার দেওয়া রয়েছে সেগুলোতেও তারা আসলে রেসপন্স করে না। আসলে এই স্টকটি থেকে সাধারণ বিনিয়োগকারীরা কবে কি নাগাদ বের হতে পারবেন বা কি কবে আসলে এর প্রাইস অ্যাকশন হবে সেটি বলা খুবই মুশকিল। আপনারা দেখতে পাচ্ছেন যে গত দিনেও এই স্টকটি কিন্তু তার যে ডাউন ট্রেন্ড
সেটি অব্যাহত রেখেছে। আমরা দেখেছি স্টকটি একটা মুভমেন্ট এসেছিল, এই যে এইখানটাতে একটা মুভমেন্ট এসেছিল এবং এই জায়গায় একটা মুভমেন্ট এসে সে 35 টাকা মতো হাই করেছে, বাট আবারও কিন্তু একেবারে ডাউন ট্রেন্ডে এসে তলানিতে রয়েছে। স্টকটির ভবিষ্যৎ গন্তব্য যেটি আমার কাছে মনে হচ্ছে আবারও সেই 22 টাকা 60 পয়সা এই লেভেলে আসবে এবং এখানে এসে যদি তার সাপোর্টকে রেসপেক্ট না করে তাহলে কিন্তু স্টকটি আরও ডাউন ট্রেন্ড ক্রিয়েট করবে, সেক্ষেত্রে 21 টাকা 70 পয়সা এই লেভেলে আসার একটা সম্ভাবনা রয়েছে। তো আমরা যারা বাজার সংশ্লিষ্ট যে সমস্ত নিয়ন্ত্রণ সমস্ত যে সমস্ত লোকজন রয়েছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি যে আসলে যে কোম্পানিগুলো লভ্যাংশ বিতরণে সাধারণ বিনিয়োগকারীদের সাথে প্রতারণা করেছে সেই কোম্পানিগুলোর প্রতি আরও কঠোর হওয়া এবং ব্যবস্থা গ্রহণ করা যেন তারা দ্রুতই তাদের এই লভ্যাংশগুলো বিতরণ সম্পূর্ণ করে তাদের ক্যাটাগরি চেঞ্জ করে আবারও ব্যবসায় ফিরে আসে। এই হচ্ছে জেনেক্স ইনফোসিস নিয়ে আমার আলোচনা। এরপরে আরো বেশ কিছু স্টক রয়েছে যে স্টকগুলো নিয়ে আপনারা জানতে চাইছেন। এর মধ্যে রয়েছে সেন্ট্রাল ফার্মা। আমরা একটু সেন্ট্রাল ফার্মা নিয়ে আপনাদেরকে একটু কথা বলার চেষ্টা করি। সেন্ট্রাল ফার্মার বিষয়টিও জানেন যে স্টকটিও তার যে ক্যাশ বা তার যে ডিভিডেন্ড হিস্ট্রি সেটি না দেওয়ার কারণে এটিও জেড ক্যাটাগরিতে রয়েছে। দেখতেই পাচ্ছেন যে কিভাবে প্রাইস ডাউন ট্রেন্ডে হয়েছে স্টকটির। এই স্টকটিও হঠাৎ করেই একটা মুভমেন্ট হয়েছিল। এখানে আমরা যদি বলি যে গেমলিং যে বিষয়টি হয়ে থাকে আমাদের বাজারে, সেটি এই স্টকটির সঙ্গে হয়েছে এবং এই স্টকটি ইয়ারলি হাই ছিল 28 টাকা, সেখান থেকে একেবারে ডাউন ট্রেন্ডে 7 টাকা 50 পয়সা ডিভিডেন্ড সংক্রান্ত কোনো কিছু না দেওয়ার কারণে সেন্ট্রাল ফার্মা জেড ক্যাটাগরির এই স্টকটি এই সেক্টর এই ফার্মাসিউটিক্যাল অ্যান্ড কেমিক্যাল সেক্টরে এই স্টকটিও জেড ক্যাটাগরিতে পাঠানো হয় এবং স্টকটি এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে তার কোনো মুভমেন্ট, তার ভলিউম কোনো কিছু এই মুহূর্তে নাই এবং তার ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে স্টকটি আবারও দুঃখিত, একটু সাউন্ড সমস্যার কারণে আপনাদের সাথে সংযোগটা বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। সেন্ট্রাল ফার্মার যে বিষয়টি কথা বলছিলাম, এখানে 9 টাকা 80 পয়সা এই লেভেলে স্টকটি আসার একটা সম্ভাবনা কিন্তু তৈরি হয়েছে এবং একই সঙ্গে স্টকটি আপনারা দেখতে পাচ্ছেন যে ভলিউমটা কিন্তু একেবারেই কম, একেবারে মানে এত লো ভলিউমে স্টকটি আগে দেখা যায়নি বর্তমান সময়ে যেভাবে সে ভলিউমটা ক্রিয়েট করছে। তো স্টকটির ভলিউমটা বাড়তে হবে, যদি ভলিউম না বৃদ্ধি পায় তাহলে কিন্তু স্টকটি আরও ডাউন ট্রেন্ডে চলে আসবে এবং সেক্ষেত্রে 7 টাকা 50 পয়সার যে প্রিভিয়াসলি যে লোটি রয়েছে 52 সপ্তাহের, সেখানে আসার সম্ভাবনা রয়েছে। এই স্টকটিও লভ্যাংশ বিতরণের ক্ষেত্রে কোম্পানি সাধারণ বিনিয়োগকারীদের সাথে কিন্তু একটি প্রতারণার আশ্রয় নিয়েছে। সুতরাং এই কোম্পানিগুলো থেকে বিনিয়োগের ক্ষেত্রে আমি বলবো যে সাধারণ বিনিয়োগকারীদের অবশ্যই আরও বেশি সতর্ক হওয়া উচিত। এরপরে JHRML, এই স্টকটি আমরা একটু দেখি। এই স্টকটির প্রাইস অ্যাকশনটা ভালো এবং আমরা দেখেছিলাম যে এই স্টকটিও সাধারণ বিনিয়োগকারীদের গত বছরের যে ডিভিডেন্ড দিয়েছিল সেখান থেকে এবারের ডিভিডেন্ডটা বৃদ্ধি করেছে। 5%-এর জায়গায় এই বছরে 10% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে এবং সেটি তারা নির্দিষ্ট সময়ের মধ্যেই করেছে। বাট JHRML ক্ষেত্রে যেটি হয়েছে যে স্টকটির প্রাইস আমরা 2021-এ 22-এ এবং 23-এ
একটা ভালো জায়গায় দেখেছিলাম। হঠাৎ করেই 23 সালের তার যে ডিভিডেন্ড, সেই ডিভিডেন্ডটাকে কেন্দ্র করে স্টকটি প্রাইস অনেক ডাউন ট্রেন্ডে নিয়ে চলে আসে এবং 24 সালের যে বাজারের যে অবস্থা, সেই অবস্থার সাথে স্টকটি 52 সপ্তাহের লো তৈরি করে 43 টাকা, যেখানে স্টকটি একটা রেঞ্জের মধ্যে ছিল। আমরা দেখেছিলাম 78 টাকা থেকে 79 টাকা এই লেভেলে স্টকটি ঘোরাফেরা করছিল এবং হাই ক্রিয়েট করছিল 120 টাকা, কখনো 119 টাকা, 110 টাকা এই লেভেলে, মানে সবসময় সে আপস অ্যান্ড ডাউনস এর মধ্যে ছিল 78 টাকাকে সাপোর্ট ধরে। কিন্তু পরবর্তী সময়ে স্টকটি 52 সপ্তাহে 43 টাকা লো ক্রিয়েট করে ওই যে 52 সপ্তাহের যে হাইটি, সেই হাই ধরে স্টকটি সব সময়ের জন্য এই 46 টাকা থেকে 53 টাকা, 46 টাকা থেকে 53 টাকা প্রায় দীর্ঘ সময় ধরে, আপনারা যদি একটু দেখেন, দীর্ঘ সময় ধরে স্টকটি কিন্তু এই যে আপনার নিজেরাই লাইফ সার্কেল স্টকটি দেখতে পাচ্ছেন, ঠিক সেম একইভাবে সাধারণ বিনিয়োগকারীদের এইখানে এসে এই 10% ডিভিডেন্ডটা দিয়ে সে 2023-এর ডিসেম্বর থেকে, আরও যদি একটু দেখাই আপনারা আরও দেখতে পাবেন, সেম একইভাবে সে এইভাবে লাইফ সার্কেলটাকে কিন্তু পার করেছে। আমরা যে 22-23-এর কথা বলছিলাম, এটা আপনারা দেখতে পাচ্ছেন যে তখন তার যে লোটি ছিল সেখান থেকে স্টকটি হাই ক্রিয়েট করেছিল 130 টাকা, 140 টাকা। সেই স্টকটি এখন বর্তমানে যে প্রাইস অ্যাকশনটিতে সে অবস্থান করছে, সেখান থেকে সে কিন্তু মুভমেন্টে যাচ্ছে না, সে ভলিউমটা গেইন করতে পারছে না, এই শুধুমাত্র 10% ক্যাশ ডিভিডেন্ডের কারণে। সে ক্যাশ ডিভিডেন্ড দিয়ে প্রাইস অ্যাকশনটা একেবারেই ডাউন ট্রেন্ডে নিয়ে চলে আসে। বাট এই স্টকটির কিন্তু তার যে ফান্ডামেন্টালি যে বিষয়গুলো রয়েছে, তার যে ইপিএস যেটা রয়েছে, তার যে অন্যান্য যে পি রেশিও গুলো রয়েছে, সব কিছুই কিন্তু পজিটিভ, বাট সে প্রাইস অ্যাকশনে যাচ্ছে না। এখানে সাধারণ বিনিয়োগকারীদেরকে ধরে রেখেছে, কারণ গত বছর 5% ক্যাশ ডিভিডেন্ড দিয়ে আপনি কিভাবে, মানে আপনার যদি 130 টাকায় বাই করা থাকে, যদি 43 টাকায় লো প্রাইসে বর্তমান অবস্থান থাকে বা 51 টাকায় অবস্থান থাকে, সেক্ষেত্রে আপনি 5% ক্যাশ ডিভিডেন্ড দিয়ে আপনি কি গেইন করতে পারবেন বলেন? কোনো কিছুই গেইন করা সম্ভব, আপনি বের হতেও পারবেন না, আপনাকে এখানেই ঢুকতে হবে। আর এখানে এখন যে অবস্থাটি স্টকটিতে রয়েছে, এখানে সাপোর্টটাকে ধরে রেখেছে বর্তমানে সময়ে, আমরা এই স্টকটির সাপোর্টে অবস্থান করতে দেখতে পাচ্ছি। বাট এখন পর্যন্ত আমার কাছে যেটি মনে হয় যে 48 টাকা থেকে 49 টাকা আবারও এই জায়গাটি স্টকটি আসার সম্ভাবনা রয়েছে। হিস্টোগ্রামের বার বা আরএসআইটি দেখতে পাচ্ছেন ডাউন ট্রেন্ডে চলে আসছে অলরেডি। হিস্টোগ্রামের বার যেটি রয়েছে সেটি অরেঞ্জ এবং ব্লু রেখা মুখোমুখি অবস্থানের রয়েছে। এছাড়াও এমএসিডিতে হিস্টোগ্রামের বারে আমরা ধূসর এবং ছোট হতে দেখেছি, এমএসিডিতে আমরা অরেঞ্জ এবং ব্লু রেখার পাশাপাশি অবস্থা দেখছি। মুভিং এভারেজ অনুযায়ী এখন পর্যন্ত বাই সিগন্যাল রয়েছে, বাট সেটি খুব স্ট্রং বাই সিগন্যাল সেটি কিন্তু না। এরপরে আরেকটা স্টক নিয়ে আমি কথা বলি, সেটা হচ্ছে ইফাদ অটোস, ইঞ্জিনিয়ারিং সেক্টরের এই স্টকটি নিয়েও আপনারা জানতে চেয়েছেন যে আসলে স্টকটিতে কি হচ্ছে বা এটার কেন এই পরিস্থিতি। আপনারা জানেন যে একটা স্টকের যদি ফান্ডামেন্টালি একটা বিষয় আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি, যে এই ইফাদ অটোস মার্কেট ক্যাপিটাল রয়েছে 662 কোটি টাকা এবং অথরাইজ ক্যাপিটাল, পেইড আপ ক্যাপিটাল রয়েছে 268 কোটি টাকায়, অথরাইজ ক্যাপিটাল রয়েছে 300 কোটি টাকা, রিজার্ভ অ্যান্ড সারপ্লাস রয়েছে 596 কোটি টাকা। ফান্ডামেন্টালি এই ইফাদ অটোস যে একটা ভালো শেয়ার, এতে কোনো সন্দেহ নাই। বাট আপনি যদি স্টকটির ডিভিডেন্ড দেখেন, তাহলে আপনি বুঝবেন যে স্টকটি 2024-এ সাধারণ বিনিয়োগকারীদের 1% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে, 1% স্টক ডিভিডেন্ড দিয়েছে। অর্থাৎ আমি আজকে যে বিষয়টা নিয়ে আপনার সাথে কথা বলছি, যে লভ্যাংশ বিতরণের ক্ষেত্রে কোম্পানিগুলোর যে প্রতারণা সাধারণ বিনিয়োগকারীদের সাথে, সেটি আপনি দেখতে পাচ্ছেন যে এই স্টকটি 1% ক্যাশ দিয়েছে, 1% স্টক দিয়েছে। এখন এই স্টকটির ইয়ারলি হাই ছিল, আমি তো রিসেন্ট আমি বলি, এক বছর 52 সপ্তাহের হাই ছিল 37 টাকা এবং 52 সপ্তাহের লো ছিল 19 টাকা। স্টকটির যদি আমি ধরে নিলাম যে সাধারণ বিনিয়োগকারীরা 35 টাকা থেকে 34 টাকায় অনেক বিনিয়োগকারী এই স্টকটিতে এন্ট্রি হিসেবে নিয়েছেন,
তো যারা বের হতে পারেননি তাদেরকে এই 52 সপ্তাহের লোয়ের সঙ্গে তাদেরকে ফেস করতে হয়েছে, এবং তারা 1% ক্যাশ এবং 1% স্টক ডিভিডেন্ড দিয়ে তারা কি এই 33-34 টাকায় বাই করে এই 52 সপ্তাহের লোয়ের সাথে 52 সপ্তাহের লোটাকে তারা রিসিভ করেছে এখন, এবং বর্তমান প্রাইস 24 টাকা 70 পয়সায়, তারা কি এই স্টকটি থেকে বের হতে পারবে, বা এখন পর্যন্ত এই স্টকটি বের হওয়ার কোনো সম্ভাবনা আছে? এই স্টকটিতে আসলে কি বের হওয়ার সম্ভাবনা আছে? যে স্টকটির পাবলিক হোল্ডিং 5 কোটি শেয়ার, সেই স্টকটির আপনি ভলিউমটা দেখেন, মাঝে মাঝে ভলিউম পাই, ভলিউম দিয়ে প্রাইস অ্যাকশন করে 2 টাকা 4 টাকা 5 টাকার একটা গ্যাপ তৈরি করে, কিন্তু যাদের অনেক বেশিতে বাই করা হয়েছে, 34-35 টাকায় বাই করা রয়েছে, তাদের তো আসলে এই মুহূর্তে ইফাদ অটোস যতই সম্ভাবনাময়, আমি বলবো যে ইফাদ অটোস সম্ভাবনাময় একটি স্টক, সন্দেহ নেই, কিন্তু এই স্টকটিতে কি বের হতে পারবে সাধারণ বিনিয়োগকারীরা যারা এই মুহূর্তে এই 34-35 টাকায় এন্ট্রি জোনে রয়েছেন? আবার এখন যেভাবে সে যে অবস্থাতে ক্যান্ডেলটি ক্রিয়েট করে রয়েছে এবং বাজার পরিস্থিতি যে অবস্থাতে রয়েছে, তাতে এই স্টকটি আবারও 23 টাকা 30 পয়সা থেকে 23 টাকা 80 পয়সায় একটা সাপোর্ট খুঁজবে। স্বাভাবিকভাবে তার ভলিউমটা লো হয়ে গিয়েছে, হিস্টোগ্রামের বারে যে আমরা ক্যান্ডেলটি দেখছি সেটি ধূসর হয়ে গেছে। এমএসসিডি তে আমরা দেখতে অরেঞ্জ এবং ব্লু রেখা মুখোমুখি অবস্থান, আর এই সাইডে ডাউন ট্রেন্ড রয়েছে। মুভিং এভারেজ অনুযায়ী স্ট্রং যে বাই সিগন্যাল সেটি না, আমাদের প্রেজেন্ট ভ্যালু যেটি 24 টাকা 70 পয়সা, আর মার্কেট ভ্যালু মুভিং এভারেজ যেটি রয়েছে সেটি 24 টাকা, প্রায় কাছাকাছি অবস্থান চলছে, অর্থাৎ আমরা হয়তো এই খুব শীঘ্রই ইফাদ অটোসে আবার একটা সেল সিগন্যাল দেখতে পাবো। তো এই হচ্ছে ইফাদ অটোসের অবস্থা। ইফাদ অটোস আমি খারাপ কিছু বলছি না, বাট যে ধরনের প্রতারণা সাধারণ বিনিয়োগকারীদের সঙ্গে করেছে আমি সেটি আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। এরপরে আমরা সিমেন্ট সেক্টরের আরেকটি স্টক আপনাদেরকে আলোচনা করার চেষ্টা করছি, সেটি হচ্ছে আরামিড সিমেন্ট। আরামিড সিমেন্ট নিয়ে অনেকেই জানতে চেয়েছেন, আমি আরামিড সিমেন্ট নিয়ে একটু বলার চেষ্টা করি যে আরামিড সিমেন্ট এর আগে আমি নিজেও আরামিড সিমেন্টের ফাঁদে একবার পা দিয়েছিলাম, এবং আমি সেখান থেকে বের হতে পেরেছি, খুব সাকসেসফুলি বের হতে পেরেছি এবং কোনো লস ছাড়াই। এবং আমি যখন এন্ট্রি নিই তখন এই স্টকটির প্রাইস অনেক বেশি ছিল। আমি আমাদের গ্রুপের যে সমস্ত মেম্বাররা রয়েছেন তাদের মধ্যে থেকে কোনো একজন হয়তো বলছিলেন যে স্টকটির অনেক নিউজ আছে, স্টকটি ভালো করবে, এবং আমি মনে হয় 23 টাকা কি 22 টাকা এই লেভেলে এন্ট্রি নিয়েছিলাম একটা সময়। যাই হোক, সে গল্প অন্য আরেকদিন করব। এই যে আরামিড সিমেন্টের যে বিষয়টি, আপনারা জানেন যে স্টকটির ডিভিডেন্ড সংক্রান্ত কোনো কিছুই নাই, ন্যাব নেগেটিভ, বাট স্টকটির ফান্ডামেন্টালি যে বিষয়গুলো আপনারা জানেন, তাদের পেইড আপ ক্যাপিটাল মাত্র 34 কোটি টাকা, মার্কেট ক্যাপিটাল 48 কোটি টাকা, অথরাইজ ক্যাপিটাল রয়েছে 50 কোটি টাকা, বাট স্টকটির লং টার্ম যে লোনটি রয়েছে এবং শর্ট টার্ম, আপনারা শুনলে অবাক হবেন যে তার এই স্টকটির কোম্পানিটির 508 কোটি টাকার একটা লং টার্ম লোন রয়েছে, শর্ট টার্ম লোন রয়েছে প্রায় 155 কোটি টাকার। স্টকটি সাধারণ বিনিয়োগকারীদেরকে কিছু তো দেয়নি, ইভেন তাদের যে ইয়ারলি হাইটি ছিল 52 সপ্তাহের, আমরা এই 52 সপ্তাহের বলি 25 টাকা, সেখান থেকে স্টকটি 10 টাকা 50 পয়সা লো তৈরি করে, এবং বর্তমানে দেখতেই পাচ্ছেন যে 14 টাকা 20 পয়সাতে তার বর্তমান অবস্থা। স্টকটির সর্বশেষ যেভাবে মানে মুভমেন্টে এসেছে, সেই মুভমেন্টে কখনোই আশাব্যঞ্জক আমরা কোনো কিছু দেখি নাই, সাধারণ বিনিয়োগকারীদেরও কোনো কিছু দেই নাই। অনেক বিনিয়োগকারীদের একটা নীরব কান্না কিন্তু রয়েছে এই আরামিড সিমেন্টের বিনিয়োগে। আরামিড সিমেন্ট না, এর আগে জেনেক্সিল নিয়ে কথা বললাম, সেন্ট্রাল ফার্মা নিয়ে কথা বললাম, ইফাদ অটোস নিয়ে কথা বললাম, JHRML নিয়ে কথা বললাম। তো এই স্টকগুলোতে সাধারণ বিনিয়োগকারীরা কিন্তু আটকে রয়েছেন, এবং এখানে সাধারণ বিনিয়োগকারীদের এক ধরনের ধোঁকা দেওয়া হয়েছে। আর এই স্টকটির এখন যেটি বলবো যে সাপোর্ট ওই 14 টাকা,
এইখানে একটা সাপোর্ট রয়েছে, বাট এইখানে সাপোর্টটা আমার কাছে ভালো মনে হয়নি। 13 টাকা 10 পয়সায় এই লেভেলে স্টকটি আসার একটা সম্ভাবনা রয়েছে এবং আপনারা জানেন যে স্টকটিতে সেল সিগন্যাল বিদ্যমান, আরএসআইটাও ডাউন ট্রেন্ডে রয়েছে। তো আমি বিনিয়োগকারীদের বিনীতভাবে অনুরোধ করব, অন্তত বিনিয়োগের ক্ষেত্রে আপনারা অবশ্যই এই বিষয়গুলো মাথায় রেখে বিনিয়োগ করবেন। কোন কোম্পানিতে বিনিয়োগ করছেন, কিভাবে বিনিয়োগ করছেন, ঝোঁকে পড়ে করছেন না লোভে পড়ে করছেন নাকি বুঝে করছেন না বুঝে করছেন, এই বিষয়গুলো একটু চিন্তা ভাবনা করে বিনিয়োগ করলে আমার মনে হয় যে আপনাদের একটু হলেও লসের হাত থেকে আপনারা একটু হলেও রক্ষা পাবেন, অন্তত লসের পরিমাণটা অন্তত কম হবে। এই বিষয়টা আপনারা একটু মাথায় রাখার চেষ্টা করবেন। আর স্টকটির ইপিএস সেকেন্ড কোয়ার্টার ইপিএস বলি, ফার্স্ট কোয়ার্টার ইপিএস বলি, সব কিছুতেই নেগেটিভ। আর আমি সিমেন্টের নেগেটিভ, যে যত ধরনের গল্প দিক, যে যত ধরনের আশার বাণী শোনাক না কেন, আমি বলবো যে এই ধরনের স্টক থেকে বিনিয়োগের ক্ষেত্রে আপনারা একটু সাবধান হবেন। এরপরে আরেকটি স্টক টেক্সটাইল সেক্টরের জানতে চাইছেন, সেটি হচ্ছে আলহাজ টেক্সটাইল। আমরা একটু আলহাজ টেক্সটাইলটা আপনাদের সাথে একটু জানানোর চেষ্টা করি, আর এরপরে আরেকটু স্টক চেষ্টা করে আপনাদের আলোচনা শেষ করে দেব। যেহেতু আপনারা জানতে চেয়েছিলেন, যার কারণে আমি একটু এই বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে কথা বলতে হাজির হয়েছি। আলহাজ টেক্সটাইলের দেখেন গত দিনের যেই ডাউন ট্রেন্ডটা একেবারে হিউজ একটা ডাউন ট্রেন্ড, বামে হল্ট। স্টকটির আমি কিছুই বলতে চাই না, লো পেইড একটি স্টক, ফান্ডামেন্টালি একেবারে মানে কি বলবো, ডিভিডেন্ড দেওয়ার মতো কোনো সক্ষমতা নেই। হুট করে প্রাইস অ্যাকশন হবে, তখন আমরা সকলে সাধারণ বিনিয়োগকারীরা ঝাঁপিয়ে পড়ব এবং বের হতে না পেরে তখন কোম্পানিকে দোষ দিব। এটা হচ্ছে আমাদের জাতিগত একটা বৈশিষ্ট্য, আমরা এটা করে থাকি। আলহাজ টেক্সটাইলে যারা রয়েছেন তাদেরকে আমি বলবো যে অপেক্ষা করেন, বের হয়ে যান। সরাসরি বলি, স্টকটি থেকে বের হয়ে যান। স্টকটি যদি মুভমেন্ট দেখেন ঝাঁপিয়ে পড়েন না, বের হয়ে যান, সেটি ভালো হবে, সরাসরি বললাম। যদি কোনো কিছু হয়, কালকে মার্কেট ওপেন হবে, যদি এখানে 2-10 পয়সা যদি বাড়তে দেখেন, আবার ঝাঁপায় পড়েন না। যারা এন্ট্রিতে আছেন তারা অন্তত বলবো যে এই 140-43-এর যে জায়গাটি রয়েছে, এখানে যদি কোনোভাবে যায় বা এখানে যদি কাদরে এন্ট্রি নেওয়া থাকে, তাহলে সেখান থেকে বের হয়ে যাবেন। আর যদি না যায় তাহলে স্টপ লস নিয়ে আপাতত বসে থাকেন। না হলে আমার মনে হয় না যে এটি আবারও ব্যাক করবে এত সহজে, এবং এটি 118 টাকা থেকে 115 টাকা এই লেভেলের একটি সংকেত আমি আপনাদেরকে দিয়ে রাখলাম প্রাথমিকভাবে। এর আগে এআইএল সম্পর্কে আপনাদেরকে ধারণা দিয়েছিলাম, যারা শুনেছিলেন ভালো, যারা শোনেননি তাদের জন্য শুভকামনা। তো এই স্টকগুলো বিনিয়োগকারীদেরকে নিয়ে খেলা করে। আলহাজ টেক্সটাইল কিন্তু কিছুই দেয়নি, এই বিষয়গুলো মাথায় রাখবেন। এরপরে এসপি, এটা হচ্ছে আপনাদের আর একটা স্টক ছিল, আমি সেই স্টকটা নিয়ে কথা বলে শেষ করে দেব। সেটা হচ্ছে এস আলম কোল্ড স্টোরেজ। এই স্টকটি নিয়ে জানতে চেয়েছিলেন। আমি এস আলম নিয়ে মানে আমার গ্রুপের আমি কয়েকজনের হাতে পায়ে ধরার অবস্থা ছিল যে ভাই দরকার নাই, গেম হচ্ছে হোক, এখানে যদি 5 জন লাভবান হয় তার মধ্যে 50 জন ক্ষতিগ্রস্ত হবেন। আপনারা স্টকটি থেকে সেভাবে প্রফিটে যতটা চিন্তা করছেন ঠিক সেভাবে হতে পারবেন না। এবং এখনো অনেক বাটপারকে দেখা যায়, যারা এস আলম, এসপি শ্রমিক, এই স্টকগুলো কেনার জন্য বিভিন্ন গ্রুপে বিভিন্নভাবে এই বাটপারগুলো পোস্ট করতেই থাকে। বাটপারগুলো আসলে বাটপারি কোনোদিনই বন্ধ হবে না। এরা মানুষের বদদোয়া নিতে নিতে একসময় ধ্বংস হয়ে যাবে। এটি এখন 18 টাকায় আসবে।
18 টাকা 20 পয়সায় এই স্টকটি আপনারা পাবেন। এবং এই যাদের কি বলবো 29 30 এই লেভেলে বাই রয়েছে, 33-এ বাই রয়েছে, তারা কি করবে এখন? আমি আমি জানি না তারা কি করবেন। তবে যদি গেম শেষ হয়ে যায়, এগুলো তো গেম হচ্ছে, আপনারা নিজেরাও জানেন। কারণ যাদের কোনো কি নাই, পি রেশিও হাই, ইপিএস নাই, ক্যাশ ডিভিডেন্ড হিস্ট্রি সংক্রান্ত কোনো কিছু খুঁজে পাওয়া যায় না, হ্যাঁ, সেই সমস্ত স্টক নিয়ে বেশি লাফালাফি মাতামাতি করলে এই অবস্থাতেই হবে। এবং আমি বলবো যে যারা 23 24 25-এও এন্ট্রি নিয়েছেন, তারা অন্তত স্টপ লস নিয়ে যান। 18 টাকা 10 পয়সা 20 পয়সা স্টকটি খুব শীঘ্রই আপনারা দেখতে পাবেন। এর আগেও আমি এআইএল নিয়ে বলেছিলাম, আজকে আলহাজ নিয়ে বললাম, এবং এস আলম কোল্ড স্টোরেজ নিয়েও আপনাদেরকে একটা বার্তা দিয়ে রাখলাম। আশা করি আপনারা এই বার্তাগুলো মাথায় নিয়ে বিনিয়োগে আসবেন এবং ব্যবসা করবেন। তো সকলে ভালো থাকবেন। ক্ষুদ্র পরিসরে আলোচনা করতে গিয়েও অনেক বড় আলোচনা হয়ে গেল, অনেক স্টকের আলোচনা করতেও পারলাম না সঠিকভাবে, আরও অনেকগুলো স্টক ছিল আপনাদের অনুরোধের। আশা করি যে স্টকগুলো আলোচনা করিনি আপনারা একটু কমেন্ট সেকশনে জানাবেন, এবং আমার হোয়াটসঅ্যাপে নক করলে আমি আপনাদের সাথে সেই বিষয়গুলো শেয়ার করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আজকের আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।